আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি সঙ্গীত শিল্পী মুজিব পরদেশী। কেমন আছেন আপনি? দোয়া মেহরবানি, ভালো আছি ইনশাল্লাহ। আমরা কথা শুরু করি একেবারে শুরু থেকে, অর্থাৎ আপনার জীবনের শুরু সেই ছোটবেলাটা কেমন ছিল? ভালো ছিল, ছোটোবেলাটা ভালো ছিল, কারণ আমার জন্ম 1954 সালের 13ই জানুয়ারি। এটা পাকিস্তানের ওখানে করাচিতে আমার জন্ম। তো যার জন্য ওখানে তো ভাষাগত দিক থেকে তো উই আর ভেরি কনজারভেটিভ, বিকজ অফ আমি বাঙালি, মা বাবা বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলতাম। তো ওখানে ইংরেজি আর উর্দু ছাড়া তো কোনো লেটার ছিল না, এই আমরা ইউজেবল দিক থেকে এইটাই ছিলাম আর কি। তো যাই হোক, ওই সময়টাতে আমরা খুব ভালোভাবে দিন আসছি, কিন্তু একটাই ছিল যে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, ভাল লাগতো না। যখন আমার বয়স 11 বছর বয়সে এখানে আসলাম, তথা পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। এখানে আসার পরে যেন একটা হাফ ছাড়লাম, ভাল লাগলো, সবাই বাংলা ভাষায় কথা বলতেছে। আর এনভায়রনমেন্টও, আপনার পরিবেশটাও কিন্তু আলাদা, কেন এটা একটা গ্রামীণ পটভূমি। আমার বাড়ি মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জে তো আপনার গ্রাম, তখন তো খাল বিল নদী নালা এছাড়া আর কোনো পথ ছিল না, কোনো রাস্তাঘাট ছিল না, আমরা নৌকায় চলাফেরা করতাম। এই যে পানির সাথে, নৌকার সাথে, রাস্তাঘাটের সাথে সম্পর্ক কোথায় হলো ইট বালুর সাথে সম্পর্ক ছিল, ওটা ভুলে গিয়ে এই যে একটা গ্রাম বাংলার সাথে যে একটা সম্পৃক্ততা, এটা একটা কঠিন ব্যাপার। আমার কাছে অন্তত ভালো লাগলো। সেই সময়টায় পড়াশোনার বিষয়টা আসে, স্কুলে ভর্তি হওয়া, কোন স্কুলে? না, স্কুল তো আমার লেখাপড়া তো ওখান থেকে আরম্ভ হলো, হ্যাঁ, করাচি থেকেই। তারপর বাংলাদেশে এসে আমি একবারে ক্লাস 9-এ ভর্তি হয়ে গেলাম, কারণ আমি তো বাংলা বুঝি না। তখন এক টিচার ছিল নগেন ব্যানার্জি, আমার শ্রদ্ধেয় টিচার, হিন্দু। তো উনি ভালো বাংলা জানতেন, পণ্ডিত টিচার ছিলেন। আমি বললাম, স্যার আমাকে বাংলা শেখাতে হবে, আমি তো বাংলা জানি না। তো উনি আমাকে বাংলা শেখালেন, আর ওনাকে আমি আবার ইংরেজি শিখাইতাম। স্যার খুব আমরা এত মানে একটা বন্ধুর মতো ছিলাম। সেই স্টুডেন্ট বিটুইন যে টিচারের যে একটা সম্পর্ক ছিল, বাবা মার সন্তান ছেলের মতো, সেই সব সম্পর্ক এখন আর দেখি না। কিন্তু ভাই, আমার একটা প্রশ্ন, যে আপনার পড়াশোনা শুরু হয়েছে সেখান থেকে, হ্যাঁ, কিন্তু গানটা কি শুরু হয়েছিল সেখানে? হ্যাঁ, গান তো ওখানে। তারপর যখন বাংলাদেশে আসলেন, এখানে শুরুটা কিভাবে হয়েছিল? এখানে তো আমি আইসা একটা হয়ে গেলাম, এদিক তো হস্তের মতো, কোনো লোক পাচ্ছি না, কিছু পাচ্ছি না। পরে আমার শ্রদ্ধেয় মামা, উনি নেই আমাদের মাঝে, আমার শফি মামা যখন কবি জসিমউদ্দিনের বাসায় থাকতেন, আব্দুল আলিম, শ্রদ্ধেয় উপমহাদেশের বিখ্যাত লোকজন, আব্দুল লতিফ, বেদার উদ্দিন, সোহরাব হোসেন, সব বড় বড় লোকরা তখন কবি জসিমউদ্দিনের বাসায় থাকে। তো মামা বললো যে, তুই যে এত গান পাগল মানুষ, তো চল দেখে একদিন যাই, তুই যে কমলাপুরে। গেলাম আমরা, গিয়ে দেখলাম যে আরে বাবা, সব পণ্ডিত এবং বড় বড় সেই লোকজন। আমি এদেরকে বাই নেমেই চিনি না, কিন্তু এদের গান শুনি। তখন তো টেলিভিশন ছিল না, তো যার জন্য আমরা ওই রেডিওর মাধ্যমে তাদের নাম শুনতাম, গান শুনতাম। তো যখন আব্দুল আলিমের নাম শুনলাম, আমি বললাম, বাবা এই লোক আব্দুল আলিম, হাই রি হাই 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 হাই। আমি একদম সবাইকে শ্রদ্ধা করলাম, পায়ে ধরে সালাম করলাম। আব্দুল আলিমের গান শুনে আমি যে এখানে যে ক্লাসিক্যাল ওখানে যে শিখছি, এটাকে আমি একটা সংমিশ্রণ করলাম এবং দেখলাম যে আব্দুল আলিমের কণ্ঠে যে ক্লাসিক্যাল রয়েছে, ইট ইজ গড গিফট 100%। এটা আল্লাহ প্রদত্ত। আমি পাগল হয়ে গেলাম তার গান শুনে। আমি বললাম যে, গুরুজি, আমার তো এই ফোক গানটা আমাকে একটু আপনার তালিম দিতে হবে, আমাকে বুঝতে হবে। আমি তো ওই দিক থেকে আমার জানা আছে, কিন্তু আপনি যদি এই জিনিসটা জানান দেন, তাহলে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়। উনি বলে যে, আলহামদুলিল্লাহ। তখন আমি তবলা বাজাতাম,
তবলা অভ্যাস ছিল ওস্তাদ আশিক আলী খান সাহেব। এখানে এসে আমি মনির হোসেন খান সাহেব, দেওয়ার হোসেন খান, সাদ্দাত হোসেন খান এদের কাছে আমি শিখেছি, ওনাদের কাছেই থাকতাম। এত ভালো লাগতো কারণ ওনারা এই টিএনটি ওই যে এসিবি কলোনিতে থাকতো, আমি থাকতাম কমলাপুরে। তো আমরা ওই বিকেলটা হইলেই পরন্ত বিকেলটাতে আমরা ওখানে গিয়ে বসতাম। এই যে আন্তরিকতা ছিল এবং একটা গিভ অ্যান্ড টেক ছিল, আহা হা কি সুন্দর। প্রথম মানুষের সামনে গান করার অভিজ্ঞতাটা বা স্মৃতিটা কেমন না, ছিল? আমি কিন্তু অ্যাকচুয়ালি আই এম নট সিঙ্গার, আমি কিন্তু গান গাই না, আমি কিন্তু অ্যাকচুয়ালি গায়ক না, আমি হলাম একজন বাদক, একজন ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, আমি তবলা বাদক ছিলাম। দেন আমি অ্যাসিস্ট্যান্টই করতাম সঙ্গীত পরিচালকদের সাথে। এই সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করলাম আমি 71-এ যখন আমাদের লিবারেশন আসলো, তখন আমরা আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে গেলাম। তখন ভাবলাম যে দু একটা গান টান করি। তখন এই যে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ওটা করলাম, মুজিব ভাইয়া যাওরে এই গানটা করলাম। পরে এই গানটা আবার মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি নেই, ওনাকে সম্মান দিয়ে বলছি, বড় ভাইয়ের মতো ছিল, আমার পিতৃ সমতুল্য, ভালো মানুষ ছিলেন। সেই গানটা করে খুবই নাম করলো মুজিব ভাইয়া যাওরে। এই যে গান করার প্রতি একটু আগ্রহ বাড়লো, তখন আমি রেডিওতে এনলিস্টেড হলাম। গান মানুষের কাছে পৌঁছানোর জন্য বেশি মানুষের কাছে রেকর্ডের ব্যাপারটা না, সামনে সেটা তো আসে। অনেক পরে। এর আগে তো ধরেন আমি চলচ্চিত্রে প্রথম সঙ্গীত পরিচালনা করি। কোন চলচ্চিত্রে? প্রথম আমার গুরু খানাতর রহমান সাহেব, আতা ভাই একটা ছবি করবে 1968-এ, 68 সালে। ছবির নাম হলো সাত ভাই চম্পা। তো সাত ভাই চম্পা ছবির মিউজিক ডিরেক্টর হলেন আমির আলী। তা আমির আলীকে বললো যে আমির আলী, তুই তো মিউজিক ডিরেক্টর, কিন্তু পরদেশিরে রাখতে হইব, পরদেশে আবার ফুকের মাস্টার, ওইগুলো বোঝে ভালো এবং ক্লাসিক মিক্স করেও গান করতে পারে। তো সেখানটা তো আমি আব্দুল আলিম সাহেবকে আর শাহনাজ রহমতুল্লাহ একে রাখলাম। সমস্ত গানগুলো শাহনাজ রহমতুল্লাহ এবং আব্দুল আলিম সাহেব, শুধু একটি গান রথীন্দ্রনাথ রায় আর ওই আমার দিদি ছিল, ওই কি শিল্পীটার নাম ভুলে গেলাম, যাই হোক ওরা একটা কমেডি গান ছিল, এই কমেডি গানটা বলো। তো যাই হোক, আতা ভাই আমাকে এই দায়িত্বটা দেওয়াতে আমির আলী একটু মাইন্ড করলো এবং ও মোটামুটি সাথে থাকতো। পরক্ষণে দেখা গেল যে এটা সম্পূর্ণ কাজ আমারই করতে হচ্ছে। এই থেকে আরম্ভ হলো আমার চলচ্চিত্রের যাত্রা। এরপরে থেকে আমার একটু গান গাওয়ার জন্য একটু হলো। হ্যাঁ, গানের প্রতি আপনার যে আগ্রহ তৈরি হলো সেটা জেনে আমাদের ভালো লাগলো। আমরা একটা বিরতি নিয়ে আসি, বাকি গল্প তারপর শুনবো। দর্শক, আপনারা দেখছেন আলোকর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মুজিব পরদেশী, তার কথা শুনছি। আরও কিছু কথা শুনবো বিরতির পর, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মুজিব পরদেশী। বলছিলেন যে আপনার সঙ্গীতে আগ্রহ তৈরি হলো। জি। এই আগ্রহ যখন তৈরি হয় একজন শিল্পীর, তখন তিনি সামনে এগোতে থাকেন নানাভাবে, নানা পদ্ধতিতে, নানা ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে আপনি এগোলেন মূলত? না, আমার তো চলচ্চিত্রে এখনো অবস্থায় আমি ছিলাম। তারপরে তখন ওই যে যেটা বলতেছিলাম যে তাদের ক্যাসেটগুলো বেরোচ্ছে, ওই যে গোলাম আলী, কী বলে, ওই যে বম্বের যে শিল্পীগুলো, ওরা শুধু হারমোনি তবলাতে গান করতেছে, কিন্তু ওদের মায়ের, আমার যে বাংলা মায়ের ভাষা, কিন্তু ওদের ভাষা তো হলো উর্দু, হিন্দি, তাই না? তো যার জন্য আমি ভাবলাম যে ওদের এই গানগুলো লিরিক্স বুঝছে না, গানের বাণী বুঝে না, কিন্তু হয়ারেস তাদের সুর বা লয় তালের উপরে নির্ভর করে সবাই শুনতেছে। আরে তখন আমি ভাবলাম যে তাহলে আমি একটা ফোক গানের ক্যাসেট করি না কেন, বা আমার শুধু হারমোনিয়াম তবলা দিয়ে আমি একটা গান করি। তো ওই সময়টাতে আবার হাসান মতিউর রহমান সাহেব, উনি আবার, আমি তখন থাকি হোটেল মাসনবীতে, ওয়েস্টঘাট সদরঘাটে, তখন আমার ওখানে উনি আমাকে খুঁজতেছিলেন একটা গান রেকর্ডিং করার জন্য। ওনার আবার একটা রেকর্ডিং প্রকাশনা একটা সংস্থা আছে। পরে বললো যে পঁচিশ ভাই, আপনার তো খুঁজতেছি, আপনি আমার একটা ক্যাসেট করে দিতে হইব।
তা আমিও মনে মনে একটু ইন্টারেস্টেড, আচ্ছা ঠিক আছে আমি করে দেবো। এবার করলো যে এই ব্যাপার শুধু হারমোনিয়াম তবলা দিয়ে করতে হবে। উনিও আমি বলার আগে উনি বলে ফেললেন, আমি যে হ্যাঁ ইয়েস আমি করব। শুধু একটা মন্দিরা, একটা তবলা আর আমার হারমোনিয়াম, গান, মানে এক ধারার উপরে গান করে ফেললাম। বোধহয় চাটা খাইলাম, আধা ঘন্টা কে লইলো, আর এক টানে 11টা গান 1 ঘন্টায় রেকর্ড শেষ করে বের হয়ে চলে আসলাম। তারপরে তো যে হাটে ঘাটে সব জায়গায় এই ক্যাসেটটা খুব চললো। আপনার সেই জনপ্রিয় গান একটা নেওয়া হলো এমন একটা চলচ্চিত্রে, যে চলচ্চিত্র এখন পর্যন্ত না না না, বাংলাদেশে আমার তো প্রত্যেকটা গান আপনার প্রত্যেকটা ছবি। না, আমি একটু না, প্রত্যেকটা গান প্রত্যেকটা চলচ্চিত্রে যায়নি। আমি যদি বলি যে বন্দি কারাগারে, বন্দি কারাগারে বেদের মেয়ে, হ্যাঁ বেদের মেয়ে, আমি সেটার কথাই বলছি যে এই গানটা তো আপনার অনুমতি সাপেক্ষে নেওয়া হয়েছে, মানে কিভাবে আপনার কাছে প্রস্তাব এসেছিল? ও না, এটার মিউজিক ডিরেক্টর ছিল আমার চাচাতো ভাই ধীরেলি সাহেবের ছেলে আবু তাহের, মিউজিক ডিরেক্টর ছিল। তো আমার চিঠি লিখা পাঠাইছে ওই যে ফিল্মের যে ডিরেক্টর তোজাম্মেল হক বকুল, ওরে পাঠাইছে। বকুল আপনি গিয়ে বলেন, আমার ওই চিঠি দেখাইছে। পরে এবারে আমি বললাম যাইছে ঠিক আছে আমি যাব। তাই গেলাম, গুলিস্তান ওদের অফিস ছিল, গুলিস্তানে ওদের ওই চলচ্চিত্রের অফিস ছিল, এখানে আসলাম পরে এই চাটা খাইলাম, কথাবার্তা বললাম যে এই গানটা করে দিতে হবে। আমি ঠিক আছে করবো। তো এই মিউজিক করলো এই তাহেরে বললো যে না, আমি মিউজিক করলে হবে না, তোমাকে থাকতে হবে, তোমাকে দেখতে হবে। এবারে দেখলাম, গানটা করলাম। তখন ডন স্টুডিও ছিল, ডন একটা স্টুডিও ছিল, ওই যেটা ভেঙে পরে কাকরাইলে আসলো, এর আগে ছিল এটা মগবাজারে, ওখানে আমরা করলাম গানটা। সেই গানও সুপার ডুপার হিট। পরে কিন্তু এটা রিমেক করা হলো ইন্ডিয়াতে। না আপনার আরেকটা গান নেওয়ার কথা যদি বলি, আমরা একটু বিরতিতে যাব, তবে তার আগে ছোট আরেকটা প্রশ্ন, সেটা গাড়িয়াল ভাই চলচ্চিত্রে আপনার কান্দিশনারে বিন্দিয়া এই গানটা নেওয়া হয়েছিল, ইন্ডিয়া, হ্যাঁ সেটাও কি একই প্রক্রিয়ায়? মানে হ্যাঁ, না ওই সব গানই সবাই আমাকে ডাকা আরম্ভ করলো যে গান গাইতে হবে। আমার ছবিতে, ওর ছবিতে, মালতী দেবীর ছবিতে সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, এটা এই ছবিতে গেল। এটা লিপসিং ছিল মাহমুদ কলি, রোজিনা মাহমুদ কলি, ওরা ছিল। ওটা মিউজিক ডাইরেক্টর ছিল হামিদ ইমতিয়াজ বুলবুলের ছিল। কিন্তু আপনি একটা জায়গার মানুষ যে হয়তো অ্যালবামের জন্য গান করেছেন, অর্থাৎ ক্যাসেটের জন্য, কিন্তু চলচ্চিত্রের জায়গাটা আপনার জন্য নতুন ছিল না। নতুন তো অবশ্যই না, কারণ আপনি তো খান আতাউর রহমান ওনার অনেক আগে আমি এগুলো পেরিয়ে আসছি। কিন্তু একটা সময়ে তো গেছে এর মাঝখানে লম্বা একটা সময়, সেখানে কোনো অস্বস্তি কাজ করেছে কিনা মিলিয়ে নিতে তাদের সঙ্গে নতুন? না 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 না, তারা আমাকে রেসপেক্ট করছে যে উনি আসছেন। তো আবার অনেকে খুশিও হয়েছে, বাহ উনি আবার গানও করেন, বাহ, এই যে কেউ বাহাবা দিছে। তারপর প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তো ছিলই, সেটা সবসময় ছিল। না, আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এই জন্য ইকবাল ভাই একটা কথা বলি, প্রতিদ্বন্দ্বিতা ওখানেই হয়, যেমন সৈয়দ আব্দুল হাদি, খন্দকার ফারুক আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহমুদুন নবী, এই মডার্ন সিঙ্গার যারা ছিল, তখন কিন্তু এদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই জন্য যে তারা না পাইলে তারা দিয়ে গাওয়া হইব, তারা না, আমি না থাকলে তারা আমায় ছাড়া। যেমন রথীন্দ্রনাথ রায়, সে একাই 100, ওই গানটা গাওয়াইতে গেলে রথীন্দ্রনাথ রায় লাগবেই। আমি তো বেদিন মেয়ে জোৎস্না, আমার করলো যে এই গানটা করো, আমি এটা এই টানটা দেওয়ার জন্য রথীন্দ্রনাথ রায় লাগবে, চিৎকার দিয়ে হলটারে ফাটাই দিতে হইব। এই যে জিনিসগুলো আমি বুঝি বইলা, আর নাহলে তো আমি ইন্টারেস্টেড হয়ে বলতাম হ্যাঁ এইটাও আমি গাবো না, এটা ঠিক না। এইসব ব্যাপারে যদি আপনি ছাড় না দেন, বা আপনি বুঝলে ছাড় দেবেন, না বুঝলে ওই যে ওই রকম সব কিছুই আপনি করবেন, তারপর কিছুই করা হয় না। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন আলোকর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন মুজিব পরদেশী, আমরা তার কথা শুনছি, আরও কথা শুনবো বিরতির পর। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোকর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মুজিব পরদেশী। মুজিব ভাই, আমরা তো আপনার কথা শুনছি আর আরও কথা শুনবো, তবে তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ।
আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকের প্রকাশনা তারা একটা কাজ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন, অর্থাৎ যে ছেলে মেয়েগুলো ঢাকায় সেভাবে যখন তখন আসতে পারে না, হ্যাঁ। বই সেভাবে পায় না, তাদের কাছে বই পৌঁছে দেওয়ার কাজটা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। আপনি যত কিছুই থাকেন, কৃষ্টি সংস্কৃতি মূলই কিন্তু হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা যদি কারো না থাকে, কোনো জাতির না থাকে, ওটা কোনো জাতি নয়। এটা আমি মালয়েশিয়াতে বলছিলাম দাঁড়িয়ে, তখন মাহাতির মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী। আমি বলছিলাম আপনাদের ভাষা আছে কিন্তু আপনাদের বর্ণ নাই, লেটার নাই। তো আপনারা ইংলিশ লেটার ইউজ করেন, ভাষা হলো মালাই। কিন্তু আই এম টু প্রাউড আর বিকজ অফ যে আমি বাঙালি, আমার ভাষাও বাংলা, আমার লেটারও আছে বাংলা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমার আছে। তো এখন এই ছেলেপেলেগুলো আপনার ঢাকা বলেন, যেখানেই বলেন, তারা হয়তো আসতে পারতেছেন না। এই যে আপনারা, এই যে শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই পক্ষ থেকে আমি বলছি, তারা যে কাজটা করতেছে আমি তাদেরকে স্যালুট জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার প্রসঙ্গে ফিরে যাই। আপনি চলচ্চিত্রের গান, আধুনিক গান, আধুনিক বলতে যে গানগুলো আপনার যে ফোক গানগুলো আপনি বলছেন, সেটা এক ধরনের আধুনিক গান। আধুনিক গান কেন? ওই সময়টাকে এই গানগুলো শাসন করেছে, বা আমরা মাঠে ঘাটে সবসময় আমরা শুনেছি। তো যেই আধুনিক সময়টাকে ধরে যে গানগুলো, এগুলোকে আধুনিক গানই বলা যায়, সেটা যতই ফোক গান হোক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মৌলিক সুরের গান। প্রচলিত গান বা প্রচলিত সুর থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে করেছেন, বিষয়টা এরকম না। তো আপনার যদি কিছু গানের কথা আলাদা করে বলি, আমি কেমন করে পত্র লিখি রে, এই যে হাহাকার, এই হাহাকার আমরা দেখেছি প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে। এই গানটার পেছনের গল্পটা একটু শুনবো, মানে কিভাবে শুরু হয়েছিল। এটা হচ্ছে বিদিতলাল দার, উনি আমার গুরুতুল্য মানুষ। এই দাদা একদিন বিকেলবেলা, ওনার একটা সিনেমা হল আছে লালকুঠি, তো ওনার ডাক নাম হইল পটলদা। আলু পটল দুই ভাই, ওরা টুইন্স ছিলেন আর কি, মানে যমজ ভাই। তো যার জন্যে আমাকে শাহাবুদ্দিন বলে ম্যানেজার ছিল ওই সিনেমা হলটির, বললো যে দাদা পটলদা আপনার স্মরণ করছে। তো আমি গেলাম, আমি গেছিলাম কি একটা প্রোগ্রামে, তো যাই হোক দাদার কথা শুনে গেলাম। যাওয়ার পরে দেখি যে দাদা ওই পরন্ত বিকেলটায় উনি ওই নিয়ে হারমোনিয়াম নিয়ে বসছে আর একটা ডায়েরি। তো তখন দাদা গানের লিরিক্সটা বের করলো, কই দাদা একটা গান আমি লিখলাম গত রাত্রে, এই কথাগুলো অনেক পুরনো, কিন্তু আমি এগুলো নিয়ে একটা মডার্ন একটা মডিফাইড করলাম আর কি। দেখেন তো। তো প্রথম আমি মুখটার মধ্যে লেখা দেখলাম যে আমি কেমন করে পত্র লিখি রে। আমি তো একটা ডিফারেন্ট টাইপের লিরিক্স, আমার কাছে খুব ভালো লাগলো। দাদা সুর করছেন, একটু শোনাবেন? কয় আমি একটু করছি, দেখেন দেখি। তো উনি দেখাইতে গিয়া আমাকে সুরটা দেখালেন। তখন আমি আবার দাদা একটু বেয়াদবি করি, আমি হ্যাঁ বেয়াদবির জন্যই তো আপনার ডাক দিছি। বেয়াদবি করবেন আপনি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন ধরে আমি করলাম এই ঝিঝি ট্রাকের উপরে আর কি, পাহাড়ি ঝিঝি এগুলো মিলিয়ে করলাম আর কি। তখন ওই দাদা যখন এই টানটা দিলাম, ওই স্টাইলটা করলাম, ওনার তো রেঞ্জি কণ্ঠ, বিজিতলালদার কণ্ঠটা খুবই ভালো। টান দিল, গাইলো, আমি ওই অন্তরাগুলো দেখাইলাম। তখন সে বাংলাদেশ টেলিভিশনে আসলো। ওনার একটা দল আছে কিন্তু, এই সদল বলে গান করে আর কি। ইন্ডিভিজুয়াল তো আছেই, পৃথকভাবে তো করে, আবার একটা তার গোষ্ঠীও আছে। করলেন এই পটলদা, তখন ওই যে এই গানটা করলেন উনি, কেমন করে পত্র লিখি, এবং ওই সুরকার হিসেবে আবার আমার নাম দিল। কিন্তু আমরা আপনার কণ্ঠে শুনেছি, তো একটু শুনতে চাই। ওই আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নি জানা, তোমায় আমি হলে মচে না, তোমার
ও বন্ধু রে ও বন্ধু রে হইতায় যদি দেশের দেশে সেই চরণে হইতাম দাসী গো ওই আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তোমায় আমি বলে মোচে না তোমায় আমি বলে মোচে না। চমৎকার। আপনার কিন্তু এই যে লেখার বিষয়টা, কেমন করে পত্র লিখি, সেখানে আরেকটা গান আছে, চিঠির উত্তর দেশে বন্ধু মনে যদি লয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয়। এটা হলো আমার বন্ধুবর হাফেজ নঈম সাহেবের লেখা এবং আমার সুররোপিত। এই গানটাও খুব ভালো গান। উনি একজন হাফেজ সাহেব মানুষ ছিলেন, হাফেজ হয়েছে, দারুণ গান লিখতো। আর আরেকটা গানের কথা একটু আগে বলেছিলাম, ওই যে গাড়িয়াল ভাই সিনেমা যে গানটা নিয়েছিল, কান্দিশনারি বিন্দিয়া। এই বিন্দিয়াটা আসলে বিন্দিয়া হলো আমার ছোট বোন আর কি, ওর বিয়েতে করছিলাম এই গানটা। মানে আপনার আপন বোন? আমার আপন বোন। আমার গানের যে এই ঢং, এগুলো তো গতানুগতিক কারোর সাথে মিশবে না। কবুল কইরা স্বামীর ঘরে যাইবে চলিয়া কান্দিস নারী, তো এই যার জন্য হইলো আলাদা। মুজিব ভাই, শেষ প্রশ্নটা করি। এই যে আপনার নামের সঙ্গে পরদেশী যুক্ত হয়ে যাওয়া, আপনার মূল নামটা কি ছিল আমরা জানি, তবু আপনার মুখ থেকে একটু শুনবো। পরদেশীটা কবে থেকে যুক্ত হলো? না, পরদেশী হলো আমি যখন ইন্টার ক্লাসে যখন আমি পড়ি, এটা আপনার 1966-এর কথা। তারপরে তো 67-8-এ আসলাম, ইন্টার পাস করলাম। ওখানে আমার নামকে আমি চেঞ্জ করে ফেলেছিলাম। আপনার আসল নামটা একটু শুনুন। মুজিবুর রহমান মোল্লা। আচ্ছা, আমরা তো শেষ দিকে চলে এসেছি, হয়তো সব কথা বলা হয়নি, একদিনে হবেও না বলা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন আপনি। জি, আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম সঙ্গীত শিল্পী মুজিব পরদেশীর। তিনি তার ব্যক্তি জীবনের কথা বলছিলেন, কর্মজীবনের কথা বলছিলেন। আশা করছি যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা বিদায় নেব। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।